ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া, যেটাকে সংক্ষেপে বলা হয় এফসিসি সাউথ এশিয়া। এখানে যে আওয়ামী সভানেত্রী, এটাকে কি বলবেন, সংবাদ সম্মেলনই বলা যায়, কারণ সাংবাদিকদের প্রশ্নের জবাবও তিনি দিয়েছেন। এটাই তার প্রথম, মানে 2 বছরের মধ্যে 2024-এর 5ই আগস্টের পরে এটাই প্রথম তার প্রকাশ্যে সাক্ষাৎকার, প্রকাশ্যে বক্তব্য দেওয়ায় ধরে নেওয়া হইতেছে। এর আগে আমরা আওয়ামী সভানেত্রী অনেক বক্তব্য শুনেছি, আমরা বুঝেছি, সে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, কিন্তু সেগুলো প্রকাশ্যে ধরা হইতেছে না। আমরা যদি এটাকে প্রকাশ্যে ধরে নেই প্রথম, তাহলে এই যে বক্তব্যটা বা এই যে সংবাদ সম্মেলন, এখানে বলতে হয় যে প্রথম বক্তব্যেই চমৎকার রাজনৈতিক চাল চাললেন আওয়ামী সভানেত্রী। এই বিষয়টা নিয়ে মূলত আলোচনা করব। দেখেন, আমি আপনাদেরকে বলি, যেমন ধরেন সন্তানকে জননীর কাছে যেমন অপ্রাসঙ্গিক করা যায় না, বর্তমান আওয়ামী সভানেত্রীর ক্ষেত্রে ঠিক তেমনই হয়েছে। তাকে জননী বলা হয় এবং তিনি জননী, তিনিও সন্তানের মা, এবং রাজনৈতিকভাবে রাজনৈতিক অঙ্গনেও জননী উপাধিটা তারা আছে। এখন অনেক চেষ্টা করা হয়েছে এবং হচ্ছে। এই চেষ্টাগুলোর পরিপ্রেক্ষিতেও তাকে কোনোভাবে অপ্রাসঙ্গিক করা গেল না। তিনি যে কথাগুলো বলবেন, সে কথাগুলো বাংলার মানুষের কানে কানে যেন না বাজে, বাংলার মানুষ যেন না শুনতে পারেন, এজন্য কিন্তু নানান চেষ্টা হয়েছে। কিন্তু সকল চেষ্টাকে একেবারে তুচ্ছ করে দিয়ে আওয়ামী সভানেত্রী যে বক্তব্য দিয়েছেন, এটা বাংলাদেশের ইতিহাসের রেকর্ড। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি ভাবুন যে সরকারের পক্ষ থেকে বিধিনিষেধ আছে, বাংলাদেশের যে গণমাধ্যমগুলো আছে সেগুলো প্রচার করতেছে না, শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে যে মানে কোটি কোটি মানুষ তার বক্তব্যটি শুনেছেন, তাও আবার ইংরেজি বক্তব্য। যাই হোক, সেই বিষয়ে আলোচনা না করি, আপনাদেরকে যেটা মূল বিষয় সেটা বলি। যেখানে চমৎকার একটি রাজনৈতিক চাল তিনি চেলেছেন। কিভাবে? আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে, আওয়ামী লীগের দুর্দিনে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীর সাহসিকতার বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছি। আবার পাশাপাশি আওয়ামী লীগের মধ্যে এখনও বিদ্যমান আছেন নামধারী, প্রকাশ্য এবং অপ্রকাশ্য, এরকম অনেক ব্যক্তি আছেন যাদেরকে মীর জাফরের সাথে তুলনা করা হইতেছে। মীর জাফর মানে ওই যে বেইমানি করা, বেইমানের সাথে তুলনা করা হইতেছে। আর আওয়ামী সভানেত্রীকে নিয়ে কিন্তু একটা বয়ান ছিল এবং এখনও আছে, যদিও এখন সেই বয়ানটা আর মূল্য রাখে না। যেমন ধরেন, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তাকে বলতে শুনলাম, অর্থাৎ আওয়ামী সভানেত্রীর সেই সাক্ষাৎকার, সেই বক্তব্যের পরে তিনি বললেন যে তাকে প্রথমে শোনা গেল দেখা যাবে, তারপরে আবার দেখা গেল না, তার অডিও বক্তব্য শোনা গেল, সে অডিও বক্তব্যটা আদৌ এআই দিয়ে, মানে এখনও তারা সন্দেহ পোষণ করতেছেন। পরবর্তীতে অবশ্য যে টিউনে বক্তব্য দিয়েছেন সেই টিউনে ওই সন্দেহটা আর সন্দেহ থাকলো না, এবং এটা বাস্তবতা যে তিনি বক্তব্য দিয়েছেন। কারণ সাংবাদিক যখন প্রথম প্রশ্ন করলেন যে আপনি যে দেশে যাওয়ার কথা বলতেছেন, আপনার বিরুদ্ধে রায় আছে এবং বর্তমান সরকার তো ইতিবাচক না, আর আপনি রায় নিয়ে এইভাবে যাবেন, রায় কাঁধে নিয়ে আপনার তো অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, আপনি আদৌ কীভাবে ফিরবেন, আপনার পরিকল্পনাটা কী? এই প্রশ্নের সজীব জয় কিন্তু বললেন যে হয়তো বা তিনি চলে গেছেন, তিনি আর এই লাইভে নেই, যুক্ত নেই। এই কথা বলার সাথে সাথে আওয়ামী সভানেত্রী কিন্তু একটা অট্ট হাসি দিলেন, এবং সেই অট্ট হাসি দিয়ে কিন্তু বলে উঠলেন, না না না, আমি এই প্রশ্নের জবাব আমি দিচ্ছি, এইভাবে তিনি তারপরে বললেন। এবং তিনি কি বললেন সেটা তো বলার অপেক্ষা রাখেন। আমরা এই বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা করেছি, অনেক কথা বলেছি যে আমাকে যতই বাধা দেওয়া হোক আমি যাব, 81-তে বাধা দেওয়া হয়েছে, 7-এ বাধা দেওয়া হয়েছে, এবং দেশের অভ্যন্তরে তার অনেক অনেক কাজ হয়েছে, তার প্রাণটা কেড়ে নেওয়ার জন্য, এ ধরনের অনেক কাজ হয়েছে, কিন্তু সকল কিছু উপেক্ষা করে তিনি অতীতেও দেশে ফিরেছেন, বর্তমানে ফিরবেন। মানে মোট কথা ওই সাক্ষাৎকারটি প্রমাণ করে দেয় তিনি সুস্থ আছেন, তার মধ্যে দৃঢ়তা আছে, এবং তিনি কোনো কিছু তোয়াক্কা করেন না। তিনি একচ্ছত্রভাবে এগিয়ে চলতে পছন্দ করেন এবং সেটা তিনি করবেন।
এখন যে রাজনৈতিক চালটা যারা দলের মধ্যে যারা ছিলেন, তারা বিভিন্নভাবে ওই ধরনের মন মানসিকতা যাদের মধ্যে আছে, মির্জাফরি মন মানসিকতা, তারাও নিজেরাও বলছেন যে আদৌ তিনি সুস্থ আছেন কি না আছেন, তিনি আদৌ আছেন কি না আছেন, এইটা নিয়েও তো সন্দেহ আছে, এইভাবে রাজনীতি হয় না। সেটা একটা বিষয় প্রমাণ হয়ে গেল যে হ্যাঁ তিনি আছেন, এবং তার কণ্ঠ শুনে যতটুকু আমরা বুঝলাম যে সেখানে দৃঢ়তা এবং সে কণ্ঠে যে কোনো ভয়ভীতির স্থান নাই, সেটা প্রমাণ। পাশাপাশি প্রতিপক্ষ তো বলা যায় না, প্রতিপক্ষের প্রতি প্রতিপক্ষ এইভাবে মনোবাসনা বা এইভাবে তাদের কাজগুলো উপস্থাপন করেন না যেভাবে বর্তমান করা হইতেছে। তারপর প্রতিপক্ষ শব্দটাই বলি, তাদের যারা প্রতিপক্ষ আছে তারাও কিন্তু এই সন্দেহটা পোষণ করতেন এবং ন্যারেটিভ ছড়ানোর চেষ্টা করতেন, সেটাও কিন্তু হাওয়ায় উড়ে গেল। এবং দেখুন যে শেখ হাসিনা যে কোনো পরিবেশ, যে কোনো পরিস্থিতিতে তিনি তার মতো করে এগিয়ে চলতে পারেন, তার মতো করে সামনে চলতে পারেন, এটার প্রমাণ কিন্তু তিনি এই সাক্ষাৎকারে এই প্রথম বক্তব্যে দিয়েছেন যে কোনো বাধা নাই। সরকারের পক্ষ থেকে ভারত সরকারের কাছে কর্তব্যভাবে যে এই বিষয়গুলো নিয়ে তিনি যেন বক্তব্য না দিতে পারেন। আপনি বলুন তো যে একজন মানুষ, তিনি একটা বড় রাজনৈতিক দলের নেত্রী, সভানেত্রী, সভাপতি এবং সাবেক একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি বক্তব্য যেন না দিতে পারেন, তিনি কথা যেন না বলতে পারেন, 1 নাম্বার। আর 2 নাম্বার হলো যে তিনি যদিও তার বক্তব্য না ঠেকানো যায়, কথা বলা না বন্ধ করা যায়, তাহলে তার বক্তব্য, তার কথা দেশের মানুষের কানের কাছে যেন না আসে, সেখানে যেন থাকে। এই যে চেষ্টাটা, তাও আবার রাষ্ট্রীয়ভাবে চেষ্টা করা, এবং তিনি যে দেশে অবস্থান করতেছেন সেই দেশের মানুষদেরকে বলা হয়েছে বা সেই দেশকে বলা হয়েছে যে আপনারা এগুলো করতে দেবেন না, করতে যদি দেন তাহলে 2 দেশের পারস্পরিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। এই ধরনের শক্ত ভাষায় কথা বলার পরিপ্রেক্ষিতেও তিনি ঠিকই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছেন, বক্তব্য দিয়েছেন, এবং সেই বক্তব্য আবার কোটি কোটি মানুষ দেখেছেন, শুনেছেন। এবং আপনি বর্তমান সময় তার বক্তব্যের পরে বাংলাদেশের যে রাজনৈতিক নেতারা আছেন, মানে আওয়ামী লীগের প্রতিপক্ষ বা আওয়ামী লীগের যারা শত্রুই বলা যায়, তাদের বক্তব্যের দিকে তাকান তো, দেখেন কত কিছু পরিবর্তন মনে হয় না? মানে এক কথায় যদি বলেন যে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন, সেই সাক্ষাৎকারটা প্রথম 2024-এর 5ই আগস্ট পরে 2 বছর পর প্রথম একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেই এক সাক্ষাৎকারে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি একেবারে উলটপালট হয়ে গেল না? উলটপালট হয়ে গেছে। তাও আবার পরিস্থিতিটা দেখেন, সার্জগর বাংলাদেশে আসলেন, বিভিন্ন 3 দিনের সফর শেষ করলেন, চলে গেলেন। দীনেশ ত্রিবেদীর সাথে এর মধ্যে বাংলাদেশে বৈঠক। দীনেশ ত্রিবেদী ভারতে গেলেন, ভারতে গিয়ে মন্ত্রী পরিষদের সভায় যোগদান করলেন। আবার শোনা যাচ্ছে যে আওয়ামী সভানেত্রীর সাথে কথা বলছেন। তারপরে এই আয়োজনের কথা আসলো এবং তিনি 5ই আগস্ট, কয়দিন, আপনি 31 তারিখ থেকে যদি ধরেন, 31শে জুলাই, 31 তারিখ থেকে 5ই আগস্ট, মাত্র 5 দিন, 5 দিনের 6 দিনের মাথায় তিনি একটা বক্তব্য দিয়ে দিলেন, তিনি একটা সাক্ষাৎকার দিলেন। যে বক্তব্যটি আগেও দিয়েছেন, এগুলো নিয়ে আলোচনা করেছি। ডক্টর ইউনূসের শাসনামল কীভাবে আসলো, আওয়ামী লীগের উপর কীভাবে দমন-পীড়ন চলতেছে, এবং তিনি আসবেন, দেশের মানুষের প্রতি তার ভালোবাসা আছে, দেশের মানুষের তার প্রতি সমর্থন আছে, এই বিষয়গুলোই বলছেন, নতুন করে কিছু বলে নাই। মানে ওই কথাটাই, এটা আমার কাছে মনে হলো যে এই যে তিনি ডিসেম্বরে আসার কথা বলেন, এই ডিসেম্বরে যে তিনি আসবেন, অনেকগুলো তো কাজ সংগঠিত হবে, অনেকগুলো কাজ ঘটবে, অনেকগুলো ঘটনা ঘটবে। তার মধ্যে প্রথম ঘটনা আমার কাছে এটাই মনে হলো। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনার কিছু বলার থাকলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন।